হয়। আপনি তো বহুমাত্রিক, আমরা যতদূর জেনেছি আপনি বাংলাদেশের প্রথম যিনি ক্রস কান্ট্রি করেছেন প্রায় 1200 কিলোমিটার। জি, হ্যাঁ, এই গল্পটা শুনতে চাই আসলে। পাহাড় থেকে নদীতে চলে আসলেন। বাংলাদেশের তো নদীগুলা অস্বাভাবিক রকম সুন্দর। আপনার এই ঢাকার আশেপাশের নদীগুলা দূষিত হয়ে গেছে, কিন্তু ঢাকা থেকে একটু যদি দূরে যাই বাংলাদেশের নদীগুলো আসলে অনেক রিচ ভাই। নদীর আশেপাশে মানুষের যে কালচার, মানুষের যে, এটা তো নদীমাতৃকই দেশ। নদীমাতৃক দেশ ভাই, আমাদের আছেই নদী। আমরা আসলে আমরা যতই বলি আমাদের অনেক মানে গৌরব গাথা বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আসলে বলতে গেলে বাংলাদেশের আছে নদী আর মানুষ। তো আপনি যদি মানুষ দেখতে চান, আপনি যদি নদীর প্রকৃতি দেখতে চান, মানে বাংলাদেশ সব থেকে আমার মনে হয় সেরা একটা জায়গা যদি আপনি নদী আর নদী কেন্দ্রিক জীবনধারা দেখতে চান। একটা বড় ভাইয়ের কাছে একটা কায়াক পাইছিলাম, তারপরে এটা পায়ে আমরা এটা নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট শুরু করি। তো আমার প্রথম এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে আপনার এই সদরঘাট থেকে চাঁদপুর যাওয়া। তো এই সদরঘাট থেকে চাঁদপুর যাওয়াটা ছিল হচ্ছে প্রথম একটা স্টেপ নিছিলাম যে দেখি কি হয়। তো এটা মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে পারি। ওইটা কমপ্লিট করার পরে একটু কনফিডেন্স পাই, একটু পাখা গজায় পিঠে যে দেখি আরেকটু সামনে আগাই। তারপরে আমরা পদ্মা নদী যেখান থেকে শুরু হয় আপনার চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশের পদ্মা অববাহিকাটা পুরোটা কায়াকিং করব বলে আমরা একটা প্ল্যান করি। তো এটা কবে? এটা 2025-এ। তো 25-এ আমি এই প্ল্যানটা গত বছর রাইট। তারপরে এই প্ল্যানটা করে আমি কুরবানির ঈদের পরে বের হয়ে রাজশাহী গেলাম। আমরা রাজশাহী থেকে আমি কায়াক চালানো শুরু করি। দেন 9 দিন পর আমি চাঁদপুর এসে পুরা পদ্মার যে স্ট্রিমটা এটা কমপ্লিট করি। এটা কত কিলো ছিল? এটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই ভাই, 300-র আশেপাশে, 300 কিলোর আশেপাশে। 300 কিলো, রাইট। ছোট করে বলি যে আমার থাকার জায়গাগুলো বলি। আমি একদিন ছিলাম একটা মাদ্রাসাতে, একদিন ছিলাম মসজিদে, একদিন ছিলাম একটা জেলে পল্লীতে, একদম একটা জেলে পরিবারের ওনাদের ঘরে ছিলাম। তারপর একদিন ছিলাম ড্রেজারে, একটা যে মৈনট ঘাটে যে ড্রেজিং হয় ড্রেজারে মানুষদের সাথে ছিলাম। তারপরে বালখেডে ছিলাম, তারপরে পরিত্যক্ত একটা বালখেডে আমি একটা রাত কাটাইছিলাম, একদম ভৌতিক দেখতে একটা বালখেড। তো ভূত দেখতে পাইছিলেন নাকি? না, ভূত দেখতে পাইনি। ভৌতিক বলার কারণ হচ্ছে আমি ওইখানে রাতে ঘুমাবো বলার পরে তো ড্রেজারের মানুষজন আমাকে বলতেছিল যে এইটাতে মিলাদ দেওয়া হয় নাই, সো এটাতে থাকা যাবে না। পরে আমি রাতের বেলা চুরি করে ভাবলাম যে দেখি তো কি হয়, মিলাদ না দিলে কি হয়। তারপরে দারুণ। খুবই ভাই মানে প্রত্যেকটা দিন আপনি জানেন না যে কি সারপ্রাইজটা আছে সামনে। যে ধরেন আপনি যদি ঢাকা থেকে কোথাও যান, আপনি যদি প্রত্যেকটা জায়গা ছক কেটে যান ঢাকা থেকে যে অমুক দিন অমুক জায়গায় থাকবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, এটা না মানে আমার কাছে মনে হয় যে এটার মজাটা একটু অন্যরকম, বাঁধন ছাড়া, মানে আপনি গাইডলাইন নাই এরকম একটা, মানে আপনার রুটটা আপনাকে সারপ্রাইজ করবে, এইটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আর হচ্ছে আপনার বাংলাদেশের নদীর আশেপাশে যে মানুষগুলা, ট্রাস্ট মি ভাই, এনারা সব থেকে বেশি হার্ডশিপের মধ্য দিয়ে যায়। যে ধরেন এমনও মানুষ পাইছি যার কয়বার বাড়ি ভাঙছে সেটা ভুলেই গেছে। যে প্রথম তো খুব অবিশ্বাস্য লাগতো যে যখন কেউ বলতো যে তার 4বার বাড়ি ভাঙছে, 5বার বাড়ি ভাঙছে। তারপর আমি যখন ইয়ের দিকে আসলাম, আপনার ওই যে রাজবাড়ি, তারপরে কি বলে এটা মাদারীপুর, এইসব অঞ্চলগুলোতে আসার পরে দেখি যে কয়েকজন পাইলাম এরকম যে সে ভুলেই গেছে যে কয়বার বাড়ি ভাঙছে। তো এই মানুষগুলো এত হার্ডশিপে থাকে, কিন্তু আমি পুরা 9 দিনে একটা জায়গায়, কোনো এক জায়গায় আমার একটা বারও আমার চুলা জ্বালাইতে হয় না। আমার কায়াকের মধ্যে সব সরঞ্জাম ছিল, কিন্তু আমি ধরেন প্রত্যেকটা দিন কোনো একটা জায়গায় উঠলে কার বাসায় থাকবো, কই খাবো, কি করব, মানে মানুষের এত অমায়িক আতিথেয়তা পাইছি, মানে এইটা প্রাইসলেস ভাই। এটাই আমাদের গর্ব যে আমরা খুবই অতিথি পরায়ণ এবং আমাদের গ্রামের মানুষগুলো এখনো অনেক মন খুলে মানুষকে আপ্যায়ন করে। এই যে ভাবনা বা সরলতার যে জায়গাটা, সেটা সত্যি আমাদের প্রশংসার একটা বিষয়।